মোটর ব্রেকিং, ও মাই গড, এত জোস! সেলস এর পরে সার্ভিসের দিক থেকে সিএফ মোটর টপ ক্লাস। আগে যেটা 9 সেকেন্ড লাগতো, এখন সেটা 10 সেকেন্ড লাগে। এবং সিএফ মোটর বাংলাদেশের বাইকার ফ্রেন্ডলি। তো আজকে ঢাকা শহরে অনেক দিন পরে বৃষ্টিগুলো আসছে, ঢাকা শহরে অনেক দিন পরে বৃষ্টিতে ভিজতেছি। লাস্ট হচ্ছে পাহাড়ের বৃষ্টিতে ভিজছি, সাগরের বৃষ্টিতে ভিজছি, বাট ঢাকার বৃষ্টিতে এই সিজনে এইবারই প্রথম যে এই সিজনে ঢাকায় হচ্ছে বৃষ্টিতে ভেজা হচ্ছে। আমার সামনে হচ্ছে একটা R15, ভাইয়া পিছনটা পুরা ভিজে গেছে, চমলক্ষ ভাবে দেখেন পুরা ভিজে গেছে। তারপরও যাচ্ছে টুকটুক করে, বৃষ্টির মাত্রা মোটামুটি ধীরে ধীরে বাড়তেছে। তো এই মুহূর্তে বনানীতে চলে আসছি, বনানী পার হয়ে আমি 300 ফিটে ঢুকে যাব। তো 300 ফিটে ঢুকতে ঢুকতে আপনাদের সাথে 300 SR নিয়ে আমার ওপিনিয়ন বা আমার হচ্ছে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা যাক। চলেন 300 ফিট পর্যন্ত যাইতে থাকি। এই মাত্রই হচ্ছে 300 ফিটে ঢুকে বললাম, এই 300 ফিটে ঢুকে গেলাম। তো আপনাদেরকে যেটা শেয়ার করতে চাচ্ছিলাম যে এই যে আমি যেটা রাইড করতেছি আমার সিএফ মোটর 300 SR। এইটা হচ্ছে আমার বহরে যোগ হয়েছে ফেব্রুয়ারি 24 তারিখ, এই বছরেরই ফেব্রুয়ারি 24 তারিখ। আমার হোম টাউন যেহেতু কুড়িগ্রাম, তো আমার হচ্ছে আমি বাইকেই কুড়িগ্রাম যাতায়াত করি। তো এইটা একটা ব্যাপার ছিল যে নতুন গাড়ি কুড়িগ্রাম যাইতে হবে, ব্যাপার সবারই আলাদা। তো কুড়িগ্রামে রাইড করলাম, ঢাকা থেকে কুড়িগ্রাম প্রথম ঢাকা থেকে কুড়িগ্রাম বেশ ভালো, প্রায় 4.5 ঘন্টা ঢাকা থেকে কুড়িগ্রাম রিচ করলাম। এখন যদি 300 ফিটে ঝুম বৃষ্টি হচ্ছে, এটা যদি ভালো মানের ফুয়েল আমরা ইউজ করতে পারতাম তো সেক্ষেত্রে এই ব্যাপারটা হইতো না। তো এটার কমপ্লেন দেওয়ার পরে সিএফ মোটর ব্যাপারটা খুব সিরিয়াসলি নিল এবং কিছুদিন পরেই তারা একটা আপডেট নিয়ে আসছে। তো আপডেটটা যখন তারা গাড়িতে দিল, দেওয়ার পরে যেটা হলো যে ওই নকিংটা কমে গেল। নকিংটা কমে যাওয়ার পর যেটা হয় যে নর্মালি আপনি যদি আপডেট করেন কোনো কিছুতে, একটু রিফাইন করতে চান, সেক্ষেত্রে আপনার পাওয়ার রিডিউস করতে হয়। তো এই ব্যাপারটা সিএফ এর ক্ষেত্রে চলে আসছে যে আপনাকে স্পিড আগের মতোই ছিল, কিন্তু যেটা হয়েছে একটু সময় লাগবে। পাহাড় সমতল মিলে আমার বাইকের এখনকার ওটা হচ্ছে 12,027 কিলোমিটার, মানে এখনকার। তো এই পাহাড় সমুদ্র মিলে আমি অনেকবার আমার ধরেন যে 12,000-এর মধ্যে কম করে হলো 6,000 কিলো থেকে 7,000 কিলো হচ্ছে আমার পাহাড়ে চলছে। তো পাহাড় হচ্ছে আমার প্রথম প্রেম। তো আমি নতুন কোনো কিছু আসলেই আমি আগে পাহাড়ে এটাকে নিয়ে রাইড করতে পছন্দ করি। পাহাড় থেকে সমতলের প্রত্যেকটা জায়গায় এসে ঘুরে বেড়াইছে এই 12,000 কিলোমিটারে। তো 12,000 কিলোমিটার হয়তো খুব অল্প, বাট সময়টা আমার জন্য অনেক বেশি। যে এই 6-7 মাসে 12,000 কিলো রান করে ফেলছি, মানে আমি মোটামুটি এটার আমার জন্য এখন সুইটেবল বাইক। তো এই 12,000 কিলোমিটার রান করতে গিয়ে আমার যেটা হয়েছে, শুরুর দিকে যেটা প্রবলেম ফেস করতেছিলাম, যেটা ফুয়েল, এটা যেই পরিমাণ গ্রেডের ফুয়েল লাগে রন 95, আমাদের দেশে রন 95 নর্মালি পাওয়া যায় না। তো যেটা হয়তো যে লো আরপিএম এ এই ফুয়েলটা আমাদেরকে খুব প্যারা দিত, যেমন হচ্ছে গাড়ি হচ্ছে নকিং করতো, আবার অনেক সময় হচ্ছে গাড়ি স্টার্ট ছেড়ে দিত। আগে যেটা 9 সেকেন্ড লাগতো, এখন সেটা 10 সেকেন্ড লাগে। তো টপ ইন্ডিয়ায় এখন পর্যন্ত যদি টপ স্পিড ট্রাই করি, আমি এখন পর্যন্ত 158 কিলোমিটার গতিতে ঘন্টায় রাইড করতে পারছি। ঢাকা তো ভাঙা হাইওয়েতে এটা আমি একবারে রাইড করতে পারছি, এরপরে আসলে আমি আর ট্রাই করতে পারি নাই, বিভিন্ন প্রতিকূলতার কারণে আমার ট্রাই করা হয়ে ওঠে নাই। তো আমি যেহেতু টপ স্পিডের ফ্যান না, আমার হচ্ছে একটা রিফাইন্ড গাড়ি দরকার ছিল। তো এখন ধরেন যে এই যে বৃষ্টিতে রাইড করতেছি, এই 12,000 কিলোতে আমি রোদ বৃষ্টি ঝড় এমন কোনো সিচুয়েশন নাই যেটাতে আমি রাইড করি নাই। তো আমি মোটামুটি জঙ্গল থেকে শুরু করে খাল বিল সব জায়গাতে রাইড করার এক্সপেরিমেন্ট হয়েছে আমার এই 12,000 কিলোতে সব মিলে। আর এইটার সবার শেষে যদি আসি যে এইটার বিল কোয়ালিটি এত সুপার, বিল কোয়ালিটি এত জোস্ট। আমি লাস্ট কুরবানি ঈদের সময় একটা মারাত্মকভাবে বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছিলাম। তো কম করে হলে একটা হাইয়েস্ট আমাকে 80 কিলোমিটার গতিতে এসে আমার ডান পাশের ফেয়ারিং এ মাইরে দিয়েছিল। আমার গাড়ি কম করে 5 থেকে 7 উড়ে গেছে। তো এরপরে দেখলাম যে জাস্ট আমার হ্যান্ডেল বারটা একটু বাঁকা হয়েছে আর একটা কিট ফেটে গেছে। তো এইটা এর আগে যে আমি যেই সেগমেন্টে ছিলাম, আমি তখন চিন্তা করতেছিলাম যে ওই গাড়িটা যদি হইতো, তাহলে আমার মনে হয় যে ওই গাড়ির ফেয়ারিং খুঁজতে খুঁজতে আমার অনেক সময় লেগে যেত। তো আলহামদুলিল্লাহ এটার ফেয়ারিং বা বিল কোয়ালিটি সুপার লেভেলের, সুপার লেভেলের। আর এই 12,000 কিলোমিটারের মধ্যে যদি আপনারা আফটার সেল সার্ভিস বলেন, সিএফ এর আফটার সেল সার্ভিস, এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত আর কেউ দিতে পারতেছি না বলে আমার মনে হয় না। ধরে আমি একটা মজার ব্যাপার বলি যে আমার গাড়িতে একটা পুশ নাই, তো এটা পুশ, তো এই পুশটা হচ্ছে সিএফ এর কাছে আছে। আমি তো পুরো সারপ্রাইজ, একটা পুশ নাই আমার গাড়িতে, এইটা ওদের কাছে আছে, টাকা দিলে সেটা পাওয়া যাচ্ছে। এর থেকে আসলে বড় ব্যাপার আর কিছু হইতে পারে না। আপনার খুঁটিনাটি যে কোনো অ্যাক্সেসরিজ, ইঞ্জিন থেকে শুরু করে আউটলুকের যে কোনো অ্যাক্সেসরিজ,
সিএফ এর কাছে খুব রিজনেবল প্রাইস। আমার কাছে মনে হয় যে যে হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে এসে তারপর বিক্রি করা হিসেবে রিজনেবল প্রাইস। কিছু জিনিসের একটু প্রাইস বেশি থাকবে, কোম্পানি এত ফ্যাসিলিটি দিলে তারা একটু প্রফিট করবে, এটাই স্বাভাবিক। তো কিছু জিনিস একটু বেশি হবে। তো আফটার মার্কেট তো আছে, আমরা তো আফটার মার্কেট ফ্যান, তো আমরা আফটার মার্কেট থেকে নিয়ে নেবো, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। তো এখন পর্যন্ত সেলসের পরে সার্ভিসের দিক থেকে সিএফ মোটর টপ ক্লাস। তাদের কাছে ছোটখাটো যে কোনো ইস্যু নিয়ে যান, তারা খুব কেয়ারফুলি এটা সাপোর্ট দেয়, এবং তারা যেটা করে তারা হোম সার্ভিস দেয়। মজার ব্যাপার বলি, আমি লাস্ট ট্রিপে যখন বান্দরবনে গেছিলাম থানচিতে, তো আমার পিছনের হচ্ছে পিছনে হচ্ছে টায়ার প্রেশার কমে গেছিল, আমি খেয়াল করি নাই। তো ওই সময় আমার ট্রেনে একটা বিকট আওয়াজ হচ্ছিল, তো আমি মোটামুটি গেস করছিলাম যে আমার সামনে স্পকেটটা হয়তো চলে গেছে। আর থানচিতে ওই রকম টেকনিশিয়ান নাই, আপনারা যদি থানচি গিয়ে থাকেন জানবেন থানচিতে ওই লেভেলের টেকনিশিয়ান নাই। তো আমি এটা বেস করে ওদেরকে ফোন করলাম, ওদের কেয়ারে। তো ওরা খুব সিরিয়াসলি আমাকে এটা সাপোর্ট দেওয়ার জন্য বারবার ওরা নক করতেছিল। থানচি যেটা হয়তো নেটওয়ার্ক থাকে না, তো আমি যখন নেটওয়ার্কে আসি তখন দেখি যে ওরা 8-10টা ফোন আমাকে দিয়ে বসছে, স্যার আপনার কি অবস্থা, কোনো সাপোর্ট লাগবে কিনা, চিটাগাং থেকে সাপোর্ট দেবো কিনা। বাট তাদের যে আন্তরিকতা, এইটা দেখে আমি পুরো তাদের ফ্যান, পুরো আমি সিএফ এর ফ্যান হয়ে গেছি। সিএফ এর যে আন্তরিকতা, আফটার সেল সার্ভিস যেটা বলেন, স্পেয়ার থেকে শুরু করে তাদের টেকনিশিয়ান টিম, টোটালি হচ্ছে ডিফারেন্ট। এরকম সার্ভিস মানে আমরা বাইকাররা টাকা দিয়ে বাইক কিনি, কিন্তু বাইক কেনার পরে আমরা অনেকেই কমপ্লেন থাকে যে আমরা পর্যাপ্ত সাপোর্ট পাই না, যে সার্ভিস দেয় না, কিছুদিন দেওয়ার পরে দেয় না। সিএফ মোটো অলরেডি বাংলাদেশের 6 থেকে 7 মাস রান করে ফেলছে। তো তারা, আমার কাছে মনে হয় যে তারা মোটামুটি বাংলাদেশের কালচারটা বুঝে গেছে, বাংলাদেশের বাইকাররা কি চায়। এবং সিএফ মোটো বাংলাদেশের বাইকার ফ্রেন্ডলি, তাদের প্রত্যেকটা ইভেন্টে বাংলাদেশের বাইকাররা থাকে। ইভেন্ট হচ্ছে তারা বাংলাদেশের বাইকারদেরকে নিয়ে কাজ করে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যেই পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এটা যদি সিএফ ধরে রাখতে পারে, তো সিএফ এর জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তো সিএফ এর লাইন আপও মোটামুটি ভালো। রিসেন্টলি তারা একটা 125 সেগমেন্ট লঞ্চ করছে, যেটা অনেক জোস আমার ভালো লাগছে। তো আমি মাঝখানে ডিসিশন নিয়েছিলাম যে আমি এটা সেল করে দিয়ে 125 শিফট করবো, কিন্তু আমার মনে হয় যে নেকেড সেগমেন্ট আবার খুব একটা বেশি টানে না। তো যাই হোক, কথা বলতে বলতে অলরেডি হচ্ছে জয় বাংলা চত্বরের কাছে চলে আসছি। 300 ফিট এক্সপ্রেসওয়ে শেষ করে ভিতর দিয়ে ঢুকছি। এয়ারপোর্টের ব্রেকিং, ও মাই গড, এত জোস! সামনে 4 পট ক্যালিপার, মানে 4 পটের ক্যালিপারের ব্রেকিং যে এত জোস লেভেলের হইতে পারে, মানে এটা আসলে, মানে আপনি জাস্ট টাচ করবেন ও আপনাকে ইনস্ট্যান্ট রেসপন্স করবে। একটা জোস লেভেলের ব্রেকিং এর জন্য জোস। সিএফ মোটর বিকল্প আমার কাছে মনে হয় না যে কিছু আছে। সিএফ মোটর ব্রেকিং এর জন্য জোস, বিল্ড কোয়ালিটি সুপার, আমার কাছে ভালো লাগে। আর এর টিএফটি কনসোলটা তো জোস। আর যদি আমাদেরকে টি বক্সটা দিয়ে দেয় আর সেটাতে যদি মোটো প্লে থাকে, তাহলে তো পুরাই পয়সা উসুল ব্যাপার।